আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা। অন্তর্বর্তী সরকারের বাজেটে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য 405 কোটি টাকার বরাদ্দ। বাজেটে বিদেশি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, কম্প্রেসার ও সিগারেটের দাম বাড়ছে, কমছে স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, ইনসুলিন ও ক্যান্সারের ওষুধের দাম। আগের অর্থ বছরের চেয়ে কিছুটা কমিয়ে স্বাস্থ্য খাতে 41,908 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। বাড়ছে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নের বরাদ্দ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 100 কোটি টাকা থোক বরাদ্দ। কৃষি খাতে মোট বরাদ্দ 27,224 কোটি টাকা। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে প্রধান উপদেষ্টার আহ্বান। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চান রাজনীতিবিদরা। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রিয় দর্শক, শুরুতেই জাতীয় বাজেট 2025-26। ইতিহাস তৈরি করে জীবনে প্রথমবারের মতো বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটের আকার চলতি অর্থ বছরের চেয়ে 7,000 কোটি কমিয়ে 7,90,000 কোটি টাকার বাজেট দিয়ে অন্যরকম এক রেকর্ডের জন্ম দিলেন তিনি। মহান মুক্তিযুদ্ধকে স্মরণে রেখে 24 জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগকেও যথাযথ মর্যাদা দিয়েছেন নাতিদীর্ঘ বক্তৃতায়। ভূ রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক টানাপোড়েনের কথা মনে করিয়ে লক্ষ্য অর্জনে জাতিকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী রিজভী নওয়াজ। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের ছোট্ট আনুষ্ঠানিকতার পর বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় শিরোনামে 66 পৃষ্ঠার বাজেট বক্তৃতাটি উপস্থাপিত হল বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে। যে স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের ভিত রচিত হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাসযোগ্য আবাসস্থলকে রেখে দিতে চাই। জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চাই এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ। 2025-26 অর্থ বছরের জন্য বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। এই ব্যয় প্রস্তাব চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। অবশ্য সংশোধিত বাজেট 7,44,000 কোটি টাকার চেয়ে 46,000 কোটি টাকা বেশি। মোট ব্যয় 7,90,000 কোটি টাকার বিপরীতে আয় হবে 5,69,000 কোটি টাকা। এই হিসেবে ঘাটতি থাকে 2,21,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। প্রস্তাবিত মোট ব্যয়ের মধ্যে পরিচালন ব্যয় 5,35,317 কোটি টাকা আর উন্নয়ন ব্যয় 2,45,000 কোটি টাকা। পরিচালন ব্যয়ের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় সবচেয়ে বেশি। 7,90,000 কোটি টাকা কোথায় ব্যয় হবে তা বিশ্লেষণ করলে দেখা যায়, এককভাবে জনপ্রশাসনে যাবে 23.5%, এরপর সুদ পরিশোধে 15.4%, শিক্ষায় 14%, পরিবহন ও যোগাযোগে 9%, স্বাস্থ্যে 5.9%, সামাজিক নিরাপত্তায় 5.7%। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। উন্নয়ন ব্যয় আগেই চূড়ান্ত হয়েছে 2,45,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে 23.9%। এরপর শিক্ষা ও প্রযুক্তি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত, কৃষি এবং স্বাস্থ্যে 7.1%। বাজেটে আয় ধরা হয়েছে 5,69,000 কোটি টাকা। এর বড় অংশ 4,99,000 কোটি টাকা আয় করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
এনবিআর বহির্ভূত কর ১৯,০০০ কোটি, কর ব্যতীত প্রাপ্তি ৪৬,০০০ কোটি আর বিদেশি অনুদান থেকে পাওয়া যাবে ৫,০০০ কোটি টাকা। সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘাটতি ২,২১,০০০ কোটি টাকা পূরণের জন্য অর্থ উপদেষ্টা বিদেশি উৎস থেকে পাওয়ার আশা করেছেন ১,০১,০০০ কোটি টাকা। দেশীয় উৎস থেকে আসবে ১,২৫,০০০ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ১,০৪,০০০ কোটি টাকা। সবাইকে সাথে নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ার কথা বললেন অর্থ উপদেষ্টা। ইনশাআল্লাহ আমাদের সবাই সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ হবে বিশ্বের সকল প্রতিগামী মানুষের জন্য এক অনুকরণীয় আলোকবর্তিকা। বিটিভিতে পেশ করা বাজেটের কর এবং শুল্ক প্রস্তাবগুলো এরই মধ্যে কার্যকর হয়ে গেছে। অনলাইনে মানুষের মতামত নিয়ে ৩০ জুন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে পুরো বাজেটটি বাস্তবায়ন শুরু হবে ১ জুলাই থেকে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাজেটের আকার, লক্ষ্যমাত্রা, জিডিপির হিসাব গুরুত্ব পেলেও সাধারণ মানুষের প্রধান আগ্রহ থাকে কোন পণ্যের দাম বাড়তে পারে বা কমতে পারে এ নিয়ে। মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চান নিত্যপণ্যের দাম কমুক। বাজেটে শুল্ক কাঠামোর পরিবর্তনে কোন কোন পণ্যের দাম বাড়ছে বা কমছে জানাচ্ছেন মাসুর শাকিল। কর ও শুল্ক কাঠামোর পরিবর্তনের কারণে এবং ভ্যাট অব্যাহতির সুবিধা প্রত্যাহার করায় যেসব পণ্যের দাম বাড়তে পারে সেগুলো হলো বিদেশি রেফ্রিজারেটর, ফ্রিজ, এয়ার কন্ডিশন ও কম্প্রেসারের দাম বাড়বে। শুল্ক বৃদ্ধির কারণে মেকআপ সামগ্রী, ফেস ওয়াশ ও লিপস্টিকের দাম বাড়তে পারে। প্লাস্টিকের তৈরি সব ধরনের গৃহস্থালী ও টয়লেট সামগ্রীর ভ্যাট ৭.৫ থেকে ১৫% উন্নীত করায় টেবিলওয়্যার, কিচেনওয়্যার সহ সব ধরনের গৃহস্থালী সামগ্রীর দাম বাড়তে পারে। নির্মাণ সামগ্রী হিসেবে এমএস রডের উৎপাদন পর্যায়ে আরোপিত কর ২০% বাড়ানো হয়েছে। নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাট বাড়ানো হয়েছে, যার প্রভাব পড়বে নির্মাণ ব্যয়ের উপর। বোর্ডের উৎপাদন পর্যায়ে ভ্যাটও বাড়ানো হয়েছে। অনলাইনে পণ্য বিক্রির কমিশনের উপর ভ্যাট ১৫% করায় অনলাইন পণ্য ক্রয়ে খরচ বাড়বে। ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ানোর কারণে এই পণ্যটিরও দাম বাড়বে। সব ধরনের স্ক্রু, নাটবল্টু ও ইলেকট্রিক লাইন হার্ডওয়্যার ও পোল ফিটিংসের ভ্যাটও বাড়ানো হয়েছে। কটন সুতার কর বাড়ানোর কারণে এ সুতায় তৈরি সব ধরনের পণ্যের দাম বাড়তে পারে। চকোলেটের স্বাদ নিতে বাড়তি ব্যয় করতে হবে। বাড়তে পারে শিশু খেলনার দাম। এছাড়াও বেড়ে যেতে পারে এলইডি লাইটের দাম। সিগারেট, পেপার আমদানির সম্পূরক শুল্ক ১৫০ থেকে ৩০০% উন্নীত করায় সব ধরনের সিগারেটের দাম বাড়বে। সাবান ও শ্যাম্পুর উপর ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমাতে দাম বাড়তে পারে। ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও ইলেকট্রিক ওভেনের ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমছে, এতে বাড়তে পারে দাম। প্রেসার কুকার, ব্লেন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি ও রাইস কুকারের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমার কারণে এসব পণ্যের দাম বাড়তে পারে। একই কারণে লিফটেরও দাম বাড়বে। তবে সুখবরও কম নয়। রেফ্রিজারেটর, ফ্রিজের কম্প্রেসরের উপকরণ আমদানিতে সম্পূরক শুল্ক অব্যাহতি থাকায় দেশি রেফ্রিজারেটর, ফ্রিজ ও কম্প্রেসরের দাম কমবে। পাতা ও ফুল বাকলের তৈরি প্লেট, বাটিসহ সব ধরনের তৈজসপত্র এবং হাতে তৈরি মাটির জিনিসপত্রের উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করায় দাম কমতে পারে। আমদানি কাঁচামালের ভ্যাট অব্যাহতি দেয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের দাম কমছে। প্যাকেটজাত তরল দুধ, চিনি, ড্রিঙ্ক ও বিদেশি মাখনের দাম কমতে পারে। সাধারণ মোটর কার ও অ্যাম্বুলেন্সের ভ্যাট অব্যাহতি বজায় থাকায় এসব পণ্যের সেবার দাম কমতে পারে। শুল্ক পরিবর্তন করায় দাম কমতে পারে চিনি ও কম ফ্যাটযুক্ত সয়াবিন তেল ও জ্বালানি তেলের দাম কমতে পারে বল পয়েন্ট পেন ও কম্পিউটার মনিটরের। ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর রয়েছে এবারের বাজেটে। দাম কমছে ইনসুলিনের, দাম কমতে পারে সব ধরনের ক্যান্সারের ওষুধেরও। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, বিশিষ্ট অর্থনীতিবিদ মিস্টার বিরূপাক্ষ পাল নিউ ইয়র্ক থেকে অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমি নিউজ স্টুডিও থেকে সাইদুর রহমান বলছি। মিস্টার বিরূপাক্ষ পাল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের স্বাগত জানাচ্ছি। আপনি যেমনটা জেনেছেন, জাতীয় বাজেট 2025-26 ইতিমধ্যে পেশ করা হয়েছে। সুতরাং প্রস্তাবিত এই বাজেট নিয়ে সংক্ষেপে আপনার মূল্যায়ন জানতে চাই আমরা। প্রথমেই যেটি হলো যে সবচেয়ে
কম কথা ব্যয় করে যে বাজেট করা যায় এটা প্রথমবার তিনি দেখালেন। মাত্র 75 পৃষ্ঠার বাজেট, এর মধ্যেও কিছু কথার বাহুল্য এসেছে, আর 10টা পৃষ্ঠা বাদ দিলে এটা 65 পৃষ্ঠার বাজেট আমি মনে করি। এবং এটি আমাদের রাজনীতিকদের জন্য একটা বড় শিক্ষা যে এটা এরকম অল্প কথায় বাজেট করা যায়, পৃথিবীর অন্য দেশগুলো সেরকম করে করে। দ্বিতীয় কথা হচ্ছে এই বাজেটের মধ্যে একটা অ্যাপ্রোচ দেখানো হয়েছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, অবস্থা বুঝে ব্যবস্থা করার মতো একটা ধৈর্য এখানে দেখানো হয়েছে এবং পরিমিতি বোধ এখানে রয়েছে। যেমন ধরুন বাজেটে এখানে অপারেটিং এক্সপেন্স যেটা হচ্ছে অপারেটিং পরিচালনগত খরচ 6 ভাগ বাড়ছে গত রিভাইজড বাজেটের তুলনায়। আবার ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার যেটা উন্নয়ন ব্যয় সেটাও শতকরা 6 ভাগ বাড়ছে। সব মিলিয়ে বাজেট বেড়ে যাচ্ছে 6.2 ভাগ, আর রেভিনিউ বেড়ে যাচ্ছে 8.9 ভাগ। সুতরাং এই হিসাবে সবচেয়ে কম দেখানো যে আমাদের ফিসকাল ডেফিসিট সেটা 3.6%, এটা খুব সচরাচর গত বাজেটগুলো দেখায়নি। সেটা তারা বুঝিয়েছে, তাদের একটা পরিমিতি বোধ আছে এটার মধ্যে। বাজেটের কিছু দাবি করা কৃতিত্ব আছে এবং সেগুলি সত্যি। সেটা হচ্ছে যে এক্সচেঞ্জ রেটের একটা স্টেবিলিটি এসছে, ইন্টারেস্ট রেট আর বাড়বে বলে মনে হচ্ছে না, কারণ মূল্যস্ফীতি এখন নিম্নমুখী। রিজার্ভের পতনটা ঠেকানো গেছে, রিজার্ভ খুব বেশি আকর্ষণীয় এই পর্যায়ে আছে সেটা বলা যাবে না। এবং যে টার্গেট দুটো দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে প্রবৃদ্ধি আগামী বছরের 5.5 ভাগ এবং মূল্যস্ফীতি 6.5 ভাগ থাকবে। এই দুটো টার্গেটও মোটামুটি সহনশীল এবং গ্রহণযোগ্য। কিন্তু যেটি সরকার দাবি করেছে বাজেটের অন্য একটা দিক, সেটি হচ্ছে যে সরকার ছোট, সরকারের মধ্যে উপদেষ্টার সংখ্যা কম, সরকার বিদেশে গেলেও লোকজন কমিয়ে রাখে, সুতরাং তার মধ্যে একটা অস্টারিটি বা তার মধ্যে একটা মিতব্যয়িতার একটা ছাপ থাকা উচিত এবং থাকার জন্য সরকার দাবিও করেছে, কিন্তু সেটি কিন্তু দেখা যাচ্ছে না। কারণ গত বাজেটটা আমরা যে ঘোষিত বাজেট থেকে রিভাইজ বাজেট যেটা পেয়েছি এটা 53,000 কোটি টাকা কম, এর মধ্যে 50,000 কোটি টাকাই হচ্ছে ডেভেলপমেন্ট এক্সপেন্স কমে গেছে। অর্থাৎ ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে আর করতে দেওয়া হয়নি বা অনেকগুলোকে আর নেওয়া হয়নি। এই ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার যখন কমে যায় তার পাশাপাশি কিছু অপারেশনাল এক্সপেন্ডিচারও কমে আসা উচিত ছিল, কিন্তু এই সরকারের আমলে অপারেশনাল এক্সপেন্ডিচার বা পরিচালনগত খরচ কমেনি তো, বরং আমি গতকাল একটি জাতীয় দৈনিকে দেখলাম যে সেটা আরও 26 ভাগ বেড়েছে অনেক ক্ষেত্রে। সেটা হওয়া উচিত ছিল না। সেটা দক্ষতার যে দাবি করা হচ্ছে সেটা কিন্তু এর সাথে রিফ্লেক্টেড হচ্ছে না। এই বাজেটের মধ্যে একটা বিষয় ঘোষণা করা হচ্ছে, সেই 3 zeros, এটি হয়তো প্রধান উপদেষ্টার একটা তত্ত্ব, সেটা ঠিক আছে, কিন্তু এরকম লক্ষণের বেলায় বিশেষ করে পভার্টি, এই 3 zeros এর এই তত্ত্ব প্রচারের সময়ের মধ্যে যে পভার্টি বেড়ে যাচ্ছে এবং নতুন করে যে প্রায় 27 থেকে 30 লক্ষ মানুষ বেকার হবে এবং তার শতকরা 65 ভাগই হবে নারী, এই বিষয়টির জন্য আলাদা একটা প্রজেক্ট নেওয়া উচিত ছিল। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ইনফ্লেশন 9.17%, এটি কিন্তু আমাদের আত্মতুষ্টির দৃষ্টিতে দেখলে চলবে না। আমাদের পারিপার্শ্বিক অর্থনীতির মধ্যে ভারতে এটা 3.7 ভাগ, যেটি অর্জন করতে পারলে যুক্তরাষ্ট্র খুশি হয়। এবং পাকিস্তানে ইনফ্লেশনের এখন নেই, এটা ডিসইনফ্লেশন আছে যেটাকে বলে 0.7%, এবং শ্রীলঙ্কায় ইনফ্লেশন। ডক্টর বিরূপাক্ষ পাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে বাজেট নিয়ে আপনার মূল্যবান মূল্যায়ন জানানোর জন্য। ভালো থাকবেন আপনি। অন্তর্বর্তী সরকারের বাজেটে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে 1,16,731 কোটি টাকা। দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য ও সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিতে বাজেটের সুবিধাভোগীর সংখ্যা মাথাপিছু বরাদ্দ বাড়িয়েছে সরকার। দেখুন তাফহিমুল ইসলামের রিপোর্টটি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে জুলাই যোদ্ধাদের প্রতি। শহীদদের পরিবার ও আহতদের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। এছাড়াও তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা আছে। গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থানে আহতদের জুলাই যোদ্ধা হিসেবে আখ্যায়িত করে তাদের পরবর্তী 2 করবর্ষের জন্য করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা করা হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে প্রায় 20,000 কোটি টাকা কমিয়ে 1,16,731 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গত বাজেটে এই খাতের বরাদ্দ ছিল 1,36,026 কোটি টাকা। আগামী অর্থ বছর থেকে বেশ কিছু ভাতার হার বৃদ্ধি করার প্রস্তাব করছি। দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দরিদ্র ও সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়নে নিশ্চিতে বাজেটের সুবিধাভোগীর সংখ্যা ও মাথাপিছু বরাদ্দ দুটোই বাড়ানোর দিকে নজর দিয়েছে সরকার। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো বয়স্ক ভাতার মাসিক হার 600 টাকা হতে 650 টাকায়। বাজেটে বয়স্ক ভাতা মাসিক 600 টাকা থেকে বাড়িয়ে 650 টাকা করা হয়েছে। বিধবা ভাতা 550 টাকা থেকে 650 টাকা, প্রতিবন্ধী ভাতা 850 টাকা থেকে 900 টাকায় এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় মাসিক ভাতার হার 800 থেকে 850 টাকা করা হয়েছে। এছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতা 650 টাকায় উন্নতি করার প্রস্তাব দিয়েছে সরকার। গণভবনকে জুলাই তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাজেটে স্বাস্থ্য খাতে 41,908 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি তুলনায় 501 কোটি টাকা কম। বিশ্লেষকরা বলছেন, বিশেষ এই সময়ে বিদ্যমান কার্যক্রম চলমান রাখতে বাজেট বরাদ্দ একই থাকবে বলে তাদের প্রত্যাশা। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। 2025-26 অর্থ বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 41,908 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে যা ছিল 41,407 কোটি টাকা। জাতীয় উন্নয়নে স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় 2025-26 অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 41,908 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 2024-25 অর্থ বছরের বাজেটে এই বাবদ বরাদ্দ ছিল 41,407 কোটি টাকা। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে অতিরিক্ত 4,166 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য 1,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। প্রায় 39টা ওপি প্রস্তাব করা হয়েছিল ফিফথ সেক্টর প্রোগ্রামে, বাট সেটা ক্যান্সেল করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা হচ্ছে যে এটা কতগুলো ক্লাস্টারে ভাগ করেছে এবং প্রত্যেকটা ক্লাস্টারে এক একটা ডিপিপি করা হচ্ছে। সেই ডিপিপি সামনে রেখে বাজেট দেওয়া হচ্ছে। সেই মেয়াদেই হচ্ছে যে এই ডিপিপিগুলো বাস্তবায়ন করা হবে। তো সঙ্গত কারণেই এই ডিপিপি বাস্তবায়নের জন্য ডেভেলপমেন্ট খাতে সরকার অর্থ রাখবে। যতটুকু বাজেট প্রস্তাব করা হয় তার প্রায় 1/4 বাজেট রিভাইজ বাজেটের সময় কমিয়ে ফেলা হয় এবং যতটুকু রিলিজ করা হয়, দ্যাট মিনস বরাদ্দ করা হয়, তারও প্রায় 1/3 আমরা খরচ করতে পারি না। সো আমার যেটা আর্টস থাকবে, যেটা দাবি থাকবে, সেটা হচ্ছে যে আমরা যে বাজেটটুকু এইবার সরকার দিবে সেই বাজেটটুকু যেন রিভাইজ বাজেটের সময় আর কমানো না হয়, যতটুকু পাওয়া যায় সেটা যেন খরচ করতে পারে এবং কোয়ালিটি খরচ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতে বাজেটের বড় দুর্বলতা হলো বরাদ্দ অর্থ পুরোপুরি ব্যয় করতে না পারা। এর পেছনের কারণগুলো শনাক্ত করে প্রতিবন্ধকতাগুলো দূর করার আহ্বান তাদের। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। আগামী বাজেটে কৃষি খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 27,224 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 2,528 কোটি টাকা বেশি। বাজেটে সার ও কৃষি উপকরণের জন্য প্রয়োজনীয় ভর্তুকি অব্যাহত রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। আরও জানাচ্ছেন পরাগ আজিম। নতুন অর্থ বছরের বাজেটে কৃষি মন্ত্রণালয়ে মোট বরাদ্দ 27,224 কোটি টাকার মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে 20,891 কোটি টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 6,333 কোটি টাকা। চলতি সংশোধিত বাজেটের চেয়ে পরিচালন ব্যয় 70 কোটি টাকা বাড়ানো হলেও উন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ 2,458 কোটি টাকা। কৃষি ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রতিকূল পরিবেশ সহিষ্ণু জাত ও উন্নততর চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন, সুলভ মূল্যে কৃষি উপকরণ সরবরাহ, সেচ এলাকা সম্প্রসারণ, বিপণন ব্যবস্থার উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি ক্ষেত্রে কার্যক্রম চলমান রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান করা হয়েছে। বিভিন্ন দেশ হতে সার আমদানি এবং দেশে ইউরিয়া সার উৎপাদনের বাবদ প্রয়োজনীয় ভর্তুকি প্রদান করা হচ্ছে। উৎপাদিত কৃষি পণ্যের অপচয় রোধের পাশাপাশি সার্বিক কৃষি উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্যাকেজিং সহ হিমাগার ও কোল্ড চেইন কাঠামো শক্তিশালীকরণ, কৃষি পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন, কৃষি পণ্যের সাপ্লাই চেনের সকল অংশীদারের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা, বিশেষায়িত কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা করা ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে 59টি সমস্যা চিহ্নিত করে তা সমাধানের কার্যক্রম নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।
2025-26 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বরাদ্দ গত অর্থ বছরের চেয়ে কিছুটা বেড়েছে। অন্যান্য মন্ত্রণালয়ের বাজেটেও জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সরকার। দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 100 কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী আলিমাল রাজির রিপোর্টটি। পরিবেশ প্রতিবেশ ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতির মুখে থাকা দেশগুলোর প্রথম সারিতে বাংলাদেশ। চলমান বৈশ্বিক তাপপ্রবাহ ও প্রাকৃতিক দুর্যোগ বুঝিয়ে দিচ্ছে হুমকিতে রয়েছে সভ্যতা। তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের বাজেট বরাদ্দ সেভাবে বাড়ছে না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে যে দেশগুলো রয়েছে, বাংলাদেশ তার মধ্যে শীর্ষে রয়েছে। 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উন্নয়ন ও পরিচালনে মোট বরাদ্দ 2144 কোটি টাকা। গত অর্থ বছরের তুলনায় বেড়েছে 62.11%। বাজেটে উন্নয়ন সম্পৃক্ততায় বরাদ্দ রাখা হয়েছে 1380 কোটি 48 লাখ টাকা, যা গত অর্থ বছরের তুলনায় কমেছে 52.72%। আর পরিচালন খাতে 763 কোটি 52 লাখ টাকা বরাদ্দ থাকলেও আগের বছরের তুলনায় কমেছে 4.5%। রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে ভাসানচর ও কক্সবাজারের পরিবেশ প্রতিবেশের ক্ষতি নিরূপণেও বরাদ্দ দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বায়ু, পানি ও মাটি দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রশমন, স্বাস্থ্য সুরক্ষার প্রভাব নিরূপণ, নারীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় ইকোসিস্টেম মূল্যায়ন, জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশ বান্ধব ট্যুরিজম, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, সবুজ বেষ্টনী তৈরি ও অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, রাজনীতি বিভেদ সৃষ্টির জন্য নয়, সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আহ্বানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের প্রথম বৈঠক। বিকেল 4:30 থেকে শুরু হওয়া বৈঠকে 30টি রাজনৈতিক দল অংশ নেয়। সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো। আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা আবারও অ্যাপ্রোচ করেছি এবং আজকের বক্তব্যে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা যেটা দেখলাম যে প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে। এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেটা বিবেচনা করবেন, সেটা আমরা আশা করি। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল, এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন। আমরা এ ব্যাপারে খুব রিজিড হতে চাই না। নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দলগুলো। 5ই আগস্টের আগেই এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয়, সকলের স্বাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি। জুলাই সনদ ঘোষণার আগেই যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের ব্যাপারে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন। সরকারের উচিত হবে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া। নির্বাচনের তারিখ নিয়েই পুরো বিষয়টা ঘোরাফেরা করছে এবং মানুষের মধ্যে অনাস্থা, অনিশ্চয়তা আছে আদৌ নির্বাচন হবে কিনা। কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ব্যাপারে মানুষের সংশয় দূর করতে পারেন। 3টি দল ব্যতীত বাকি দলই কিন্তু নির্বাচনের জন্য দ্রুত একটা রোডম্যাপ চেয়েছে এবং নির্বাচনটা যে
ডিসেম্বরের মধ্যে হওয়া প্রয়োজন সেই বিষয়ে বক্তব্য রেখেছেন। যাতে এমন কোনো নির্বাচন আমরা চাই না যে নির্বাচন পেশি শক্তি কালো টাকার প্রভাবে প্রশ্নবিদ্ধ হয়। সবাইকে ঐক্যবদ্ধ করতে আরও আলোচনা হবে বলে জানিয়েছে ঐক্যমত্য কমিশন। ঈদের ছুটির পরে আমরা প্রায় প্রতিদিনই আলোচনা অব্যাহত রাখতে চাই। আপনাদের পক্ষে সম্ভব হলে আমাদের দিক থেকে সেই আগ্রহ, ইচ্ছা, পরিকল্পনা আছে। ঐক্যমত্য কমিশন বলছে, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বন্দোবস্ত হয়েছে তার সুফল ধরে রাখতে কমিশনের সফল হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে কনকা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানী কোরবানি পশুর হাটগুলোতে স্বল্প পরিসরে পশু বিক্রি চলছে। হাটে মাঝারি আকারে গরুর চাহিদাই সবচেয়ে বেশি। দ্রুত ওই হাট জমে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেখুন শাকির আদনানের রিপোর্টটি। তেজগাঁওয়ের কোরবানির পশুর হাটে মাঝারি আকারের বেশ কয়েকটি দেশীয় প্রজাতির গরুর দেখা মিলল। 85,500 চাইছিলেন কত? 1,15,000 দেখার জন্য জাস্টিফাই করতেছি, দেখি যে কি হয়। মোহাম্মদপুরের বসিলা হাটে বিভিন্ন আকারের পশু উঠেছে। গরুটার দাম আমি চাচ্ছি আসলে 350। 3,50,000। এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে হলে 2,50,000। আর বাকি ওই এগুলোর দাম? ওটাও 2,50,000। আর ওইগুলো একটু কম হবে। ওগুলো কত করে? এগুলো হয় 2,20,000 আছে, 2,10,000 আছে। দাম চেয়েছিল 1,40,000 টাকা, আমরা কিনেছি 1,18,000 টাকা দিয়ে। হাটের নিরাপত্তায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। আমাদের এখানে র্যাব, ডিবি আছে, আর্মি আছে, আর্মি ক্যাম্পও আছে, পুলিশ আছে। হাটের যে চতুর্দিকের যেই রাস্তা এবং হলো হাটের ভিতরে এখানে কোনো রকম প্যাক কাদা কোনো কিছুই নেই। ক্রেতা বিক্রেতাদের সুবিধায় কয়েকটি শিফটে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের কালোরাডো অঙ্গরাজ্যের একদল বিক্ষোভকারীর ওপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কমপক্ষে 6 জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুরে গাজা ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ সাবরি সোলাইমান নামে মধ্যবয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। আকিজ গ্রুপ বাংলাদেশ এবং প্যান চায়না গ্রুপের মধ্যে মেগা ব্যবসায়িক প্রকল্প চালুর জন্য সমঝোতা স্মারক সই হয়েছে। এ উপলক্ষে বারিধারায় একটি অভিজাত হোটেলে জমকালো আনুষ্ঠানিকভাবে তাদের ব্যবসায়িক অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়। আকিজ গ্রুপের পরিচালক শেখ আমিনুদ্দিন এবং প্যান চায়না গ্রুপের জিএম ডেভিড লিউজিয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। পরে যৌথ ব্যবসার লোগো উন্মোচন করা হয়। এ সময় এফবিসিসিআই, বিডা, সিভিল এভিয়েশন ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন। পুলিশের এডিশনাল ডিআইজি শেখ রফিকুল ইসলাম ও তার স্ত্রী ফারহানা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2টি মামলা করেছে দুদক। কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের প্রয়োজনে তাকে গ্রেফতার করা হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা। অন্তর্বর্তী সরকারের বাজেটে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য 405 কোটি টাকা বরাদ্দ। বাজেটে বিদেশি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, কম্প্রেসার ও সিগারেটের দাম বাড়ছে। কমছে স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, ইনসুলিন ও ক্যান্সারের ওষুধের দাম। আগের অর্থ বছরের চেয়ে কিছুটা কমিয়ে স্বাস্থ্য খাতে 41,908 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব। বাড়ছে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নের বরাদ্দ।
জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলায় 100 কোটি টাকার থোক বরাদ্দ, কৃষি খাতের মোট বরাদ্দ 27,224 কোটি টাকা। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে প্রধান উপদেষ্টা আহ্বান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ চান রাজনীতিবিদরা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।